তাহলে ডেথ অফ এ হিউম্যান বিং ইজ লিগালি টার্মড অ্যাজ এ হোমিসাইড। হোমিসাইড। হোমিসাইড, এই হোমিসাইড কাকে বলে? ডেথ অফ এ হিউম্যান বিং। Death of a human being is legally termed as homicide. এখন এই যে ডেথ অফ এ হিউম্যান বিং হলো, সব ডেথ কিন্তু কালপাবল না। কালপাবল অর্থ কি? যাকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি, শাস্তিযোগ্য করতে পারি, দণ্ডনীয় করতে পারি। দণ্ডনীয়, এই শব্দটা ভালো হয়, দণ্ডনীয় মৃত্যু। তাহলে এই যে হোমিসাইড কখনো কখনো, অর্থাৎ ডেথ অফ হিউম্যান বিং কখনো কখনো দণ্ডনীয় হতে পারে। যেমন ধরো নানা কারণে একজন মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর কারণগুলো কি? যেমন a person has been drowned, পানিতে ডুবে মারা গেল, or a person may be died by an accident, মারা যেতে পারে, or a person may be died by the heart of an animal, একটা পশুর আঘাতে মারা যেতে পারে, অথবা a person may died by the enemy action, শত্রুর আঘাতে, আক্রমণে মারা গেল। তো or a person may be died at the table of surgery, অপারেশন টেবিলে মারা গেল। এরকম নানাভাবে একজন মানুষের মৃত্যু হতে পারে। একজন মানুষের মৃত্যু নানাভাবে হতে পারে। এখন প্রশ্ন হলো যে among these deaths which may be considered as homicide, তাহলে হোমিসাইডটা কখনো কখনো কালপাবল হতে পারে, আবার কখনো কালপাবল হবে না, নট কালপাবল। তাহলে আমরা কি দেখলাম যে হিউম্যান ডেথ নানা কারণে হতে পারে। যেমন একটা কারণ আমরা বললাম ডেথ বাই ইলেকট্রিকিউশন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যেতে পারে। ডেথ বাই ড্রোনিং, পানিতে ডুবে মারা যেতে পারে। ডেথ বাই সুইসাইড হতে পারে। ডেথ বাই অ্যাক্সিডেন্ট হতে পারে। ডেথ বাই হার্ট কজড বাই এনিমি হতে পারে। তারপরে ডেথ বাই সার্জন হতে পারে, অথবা বাই কি হতে পারে, এনিমেল, ডেথ বাই এনিমেল হতে পারে, কুকুর কামড় দিল, অথবা বাঘের আক্রমণে মানুষ মারা গেল। এরকম on different causes a man may die, on different causes। তাহলে এই যে মানুষ বিভিন্নভাবে মারা গেল, তাহলে আমরা কোনটাকে কালপাবল বলবো আর কোনটাকে কালপাবল বলবো না। তাহলে কালপাবল আমরা সেটাকে বলবো কালপাবল ডেথ, যেখানে আমরা where we may find the fault of others, যে মৃত্যুতে আমরা অন্যের ত্রুটি খুঁজে পাবো, যে মৃত্যুতে আমরা অন্যের ত্রুটি পাবো, যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বাই আদার্স,
হ্যাঁ, বাই আদার্স। তাহলে ডেথ কজড বাই আদার্স, ডেথ কজড বাই আদার্স। যদি অন্যের দ্বারা কোনো মৃত্যু সংঘটিত হয় তাহলে সেখানে আমরা কি করতে, মানে we should try to find fault of that person। তাহলে এই যে যখন অন্যের দ্বারা মৃত্যু সংঘটিত হলো, আমাদের সে যে মৃত্যু ঘটালো সেই মৃত্যুতে তার দোষ কতখানি সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যদি আমরা বুঝি যে হ্যাঁ, হি ইজ লায়াবল ফর দ্য ডেথ, তাহলে ওইটা হবে কালপাবল হোমিসাইড। কালপাবল হোমিসাইড, তাহলে দ্য death in which other person is liable is such death is culpable homicide। ডাক্তারের টেবিলে একজন মারা গেল, আমরা যদি পাই যে it was the negligence, there was a negligence on the part of the surgeon, the death was caused by the negligence of the surgeon, that death may be considered is culpable homicide। তাহলে ওই যে ডাক্তারের টেবিলে মারা গেল, ডাক্তারের টেবিলে যাওয়ার আগে every time the doctor get an indemnity bond, ডাক্তার একটা indemnity bond নিয়ে থাকেন ordinarily, but yet that if we find any lapses, negligence on the part of the surgeon, we may hold him liable for the death। তখন এই ডেথটা শুধু হোমিসাইড থাকবে না, তখন এটা কালপাবল হোমিসাইড হবে। কারণ এখানে একজনের দোষ, অন্যকে আমরা যখন দোষারোপ করতে পারি, যে মৃত্যুতে আমরা অন্যকে দোষারোপ করতে পারি সেই মৃত্যুটার নাম হলো কালপাবল। তাহলে কালপাবল হোমিসাইডে আমরা তিনটা জিনিস সাধারণত দেখতে পাই। যেমন ধরো, there are three grounds, কি of culpable homicide। একটা হলো ইন্টেনশন। তাহলে এই যে মৃত্যুটা যে হলো, হোমিসাইডটা যে হলো, হোমিসাইডে আদার্স পার্সনের কোন ইন্টেনশন ছিল কিনা এটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তারপরে কি দেখার চেষ্টা করব, ইনজুরি। এই যে ডেথটা কজ হলো, এই ডেথ কজের ক্ষেত্রে কিভাবে ডেথটা কজ হলো, কোনো ইনজুরি তো হলো কিনা, অর্থাৎ ইনজুরি কজড বাই আদার্স। তাহলে আমরা প্রথমে দেখব যে এই ডেথটাতে অন্যের ইন্টেনশন ছিল কিনা, অন্যের ইনজুরি ছিল কিনা, আর নলেজ ছিল কিনা। এমন কাজ করলো by such act he is likely to know যে it may cause the death। যেমন ধরো আম গাছ থেকে যেন দুষ্ট ছেলেরা আম পেড়ে নিয়ে যেতে না পারে, বা সবজি ক্ষেত থেকে সবজি ছিঁড়ে নিয়ে যেতে না পারে চোর, সেক্ষেত্রে বাড়ির মালিক করলো কি, ইলেকট্রিকিউট করলো, বিদ্যুতায়িত করলো, লাইভ ওয়্যার দিয়ে জড়াই রাখলো আম গাছটাকে, অথবা ক্ষেতটাকে লাইভ ওয়্যার দিয়ে জড়াই রাখলো, অথবা পুকুরের পাড়ে লাইভ ওয়্যার বিছাই দিল, so that no person can steal his fish। তো by such act he knows it is likely to cause death। এই যে যিনি লাইভ ওয়্যার ছিটিয়ে রাখলেন পুকুরের পাড়ে, গাছে জড়াই রাখলেন, বা সবজি খেতে জড়াই রাখলেন লাইভ ওয়্যার of electricity, by such act he is likely to cause death। তার এটা নলেজ আছে
যে বিদ্যুৎ লাইভ ওয়্যারে যেই পা দেবে, হাত দেবে, স্পর্শে আসবে, তিনি মৃত্যুবরণ করবেন। তাহলে এটা তার নলেজ। তাহলে এই কোন মৃত্যুতে যদি কারো ইন্টেনশন থাকে, কারো ইনজুরি থাকে, কারো নলেজ থাকে, তাহলে সেই ব্যক্তিগুলোকে আমরা কালপাবল হোমিসাইডের জন্য দোষী সাব্যস্ত করতে পারবো, যে এই মৃত্যুটাতে অপরের দোষ ছিল, অপরের ইচ্ছা ছিল, অপরের আঘাত ছিল। এখন এই যে অপরের ইচ্ছা ছিল, আঘাত ছিল, এটার গ্রাভিটিটা কতটুকু, এটার মানে পরিমাপটা কতটুকু, ইন্টেন্সিটিটা কতটুকু, এইটার ভিত্তিতে তখন এই কালপাবল হোমিসাইডটা হয়ে যাবে মার্ডার। কালপাবল হোমিসাইড মার্ডার। কখন মার্ডার হবে? এই ইন্টেনশনটার তীব্রতা দেখে, ইন্টেনশনটার ইন্টেন্সিটি দেখে, ইন্টেনশনটার ডেপথ দেখে। কিরকম ভাবে আমরা দেখবো? যেমন ধরেন একজন পার্সন শুটস আ চাইল্ড, ওই যে এমপি লিটন মারা গেল যে গাইবান্ধার, এই ভদ্রলোক একবার এক শিশুকে তিনি ইয়া করেছিলেন, একটা বাচ্চাকে শুট করেছিলেন। তাহলে এই যে from the fact of shooting we may deduce the fact there was no intention of causing death. কেন causing death এর তার ইন্টেনশন ছিল না? she shoots at the leg, not at the chest. তাহলে এই যে the parts of body at which the shoot caused, from this we may gather an intention. ইন্টেনশন আমরা একটা গ্যাদার করতে পারি যে the offender had no an intention to cause death. এটা অবশ্যই কালপাবল যদি মারা যায়, কিন্তু এখান থেকে আমরা, সে যদি চেস্টে গুলি করত, সে যদি হেডে গুলি করত, তাহলে আমরা বুঝতাম যে তার তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল এই লোকটাকে, এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তাহলে এই কালপাবল হোমিসাইড, এই যে ইন্টেনশনটা, কালপাবল হোমিসাইড অর্থাৎ মানুষকে মারার ক্ষেত্রে তার ইন্টেনশনের ইন্টেন্সিটিটা কিরকম ছিল, কি সোজা গিয়ে এক কোপ দিল মাথায় আর মানুষটা ইনস্ট্যান্টলি ডেথ হয়ে গেল। তাহলে এই যে তিনি মানুষ মারলেন বাই ইনজুরি, এটা তো কালপাবল হোমিসাইড। যেহেতু তিনি স্বেচ্ছায় ভলান্টারিলি স্ট্রাইক অন দ্য হেড বাই ইনস্ট্রুমেন্ট, একটা কাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, মানে শার্প উইপন দিয়ে হিট করলেন, তাহলে এটা তখন এই ইন্টেনশনটার গ্রাভিটিটা আমরা বুঝতে পারছি যে তার একমাত্র ইচ্ছা ছিল তাকে মেরে ফেলা। তখন এই যে কালপাবল হোমিসাইডটা ইট টার্নস ইনটু মার্ডার ইন্টেনশনের ক্ষেত্রে। তারপর হলো ইনজুরিটা শরীরের কোথায় সংঘটিত হলো? এটা কি মাথায়, চেস্টে, নাকি অ্যাবডোমেন, নাকি লেগ, নাকি ব্যাক of the human body? এই যে the injury in which part of the body has been caused, this is very much important. ইনজুরি শরীরের কোথায় হয়েছে, যে ইনজুরির ফলে একজনের মৃত্যু হয়েছে। তাহলে এই কালপাবল হোমিসাইড থেকে যখন আমরা এটাকে মার্ডারে টার্ন করতে যাব, তখন আমাদের এই সেকেন্ড যে টেস্টটা অ্যাপ্লাই করতে হবে, সেই টেস্টটা হলো শরীরের কোথায় ইনজুরিটা হয়েছে, কোন জায়গায় ইনজুরিটা হয়েছে। তার ফলে আমরা বোঝার চেষ্টা করব যে এই কালপাবল হোমিসাইডটা মার্ডারে টার্ন করবে কিনা। তারপরে আলো 3 নাম্বার, ইনস্ট্রুমেন্ট। এই যে মানুষের মৃত্যু ঘটানো হলো, ভিন্ন একজন ব্যক্তি ঘটালো, তাহলে আমরা বুঝতে পারছি এটা কালপাবল হোমিসাইড। তাহলে এটাকে আমরা মার্ডার গণ্য করতে পারবো কখন? যদি এমন কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেমন ধরেন একটা বাঁশের লাঠি দিয়ে বাড়ি দিল, অথবা বেতের বাড়ি দিয়ে পেটালো, এই পিটন খেয়ে বেশ অসুস্থ হয়ে তিনি বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি মারা গেলেন, তাহলে এটা মার্ডার হবে কিনা? অথবা ওই ব্যক্তিটিকে ধারালো একটা শার্প কাটিং ওয়েপন দিয়ে কোপ দেওয়া হলো
এবং তিনি ইনস্ট্যান্টলি মারা গেলেন, তাহলে এটাও কালপাবল হোমিসাইড। তাহলে এটা ইয়ের মধ্যে আসবে কিনা, মার্ডারের মধ্যে আসবে কিনা, বা এই যে ডেথটা এটা কালপাবল হোমিসাইডে যাবে নাকি এটা ইয়াতে যাবে, অ্যামাউন্টিং টু মার্ডারে যাবে, নাকি নট অ্যামাউন্টিং টু মার্ডার। কালপাবল হোমিসাইড কে আমরা ভাগ করেছি দুইটা ভাগে, একটা অ্যামাউন্টিং টু মার্ডার, একটা নট অ্যামাউন্টিং টু মার্ডার। অর্থাৎ নট অ্যামাউন্টিং টু মার্ডার হলে দ্যাট মিনস কালপাবল হোমিসাইড, আর যদি অ্যামাউন্টিং টু মার্ডার হয় তাহলে তো মার্ডার। তাহলে এই যে কি ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে ইনজুরিটা কজ করা হয়েছে সেখান থেকে আমরা ইন্টেনশনটা ড্র করতে পারবো। আর এই তিনটার সমন্বয়ে আমরা বের করে আনবো যে ডেথ অফ এ পারসন whether it is culpable or murder। তাহলে একজনের শরীরের কোথায় আঘাতটা হয়েছে, কি দিয়ে আঘাত করা হয়েছে, সেখান থেকে যেমন আমরা মৃত্যু ঘটানোর প্রবল আশঙ্কা ছিল কিনা সেটা আমরা জানতে পারবো। পাশাপাশি এই মৃত্যুটা কাপল হোমিসাইড থেকে মার্ডারে পরিণত করার ক্ষেত্রে এই তিনটা টেস্ট অ্যাপ্লাই করে আমরা সেটা বোঝার চেষ্টা করব যে whether a culpable homicide amounting to murder or not। এই তিনটা টেস্ট মেইনলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইগুলো মোটামুটি আলোচনা। এখন বলো তোমাদের আর কোনো সমস্যা? স্যার এই কালপেবল হুইসেটটা আর মার্ডারের ডেফিনিশনটা তো প্রায় সেম, এখন আমরা লিখতে এটা গেলে খুবই ওভারল্যাপিং, এটা স্টুডেন্ট অবস্থায় বোঝা খুব কঠিন। হ্যাঁ, আমরা যদি পরীক্ষা প্রশ্ন ডেফিনিশনটা লিখি স্যার প্রায় সেম হয়ে যায়, হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো স্যার? না সমস্যা তো একটু হবেই, যে সেম হবে কেন, কারণ 299 ওখানে বলা হয়েছে whoever causes death with intention or such injury as is likely cause death or such act which he knows by such act he is likely to cause death। আর মার্ডারের 300 ধারায় যেখানে ইয়া দেওয়া হয়েছে সেখানে 4টা ক্লোজ দেওয়া হয়েছে, ওই ক্লোজের আন্ডারে এই মার্ডারটার কথা বলা হয়েছে। অবশ্যই এই দুইটার এক নয়, যদিও ডেফিনেশন খুবই ওভারল্যাপিং, খুবই ফাইন, ভেরি মাচ শাটল, কি বলবো ডিস্টিংশন শাটল। তো এইটা স্টুডেন্ট লাইফে পড়ে বোঝা খুবই কঠিন। এটা when you come into practice as a lawyer or a judge or as a law officer, তখন তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটার একটা ফাইন টিউনিং আসবে। এটা হঠাৎ করে শুধুমাত্র অ্যাজ এ স্টুডেন্ট এই ইয়া থেকে পড়ে, এই পিনল কোড থেকে পড়ে এত ভালো বোঝা যায় না, হয়তো যায় বোঝা কিন্তু অনেকখানি গ্যাপ থেকে যায়। এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে তারপর ঠিক হয়েছে। ওকে স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, স্যার যে 299 এবং 300, যে স্যার হচ্ছে 299 প্রথম দফা এবং 300 ধারার প্রথম দফাটা একই, মানে হ্যাঁ ইন্টেনশন। কিন্তু স্যার তারপরেও স্যার হচ্ছে যে একটা জায়গায় কি স্যার একটা পার্থক্য কি এভাবে করা যায় যে 299 ধারাতে কোন কার্যের দ্বারা ইন্টেনশন আছে কিন্তু কোন কার্যের দ্বারা হত্যা করা হইলো, যেমন স্যার আপনি প্রথমবার বললেন যে হচ্ছে লিভিং ওয়্যার ছিটাই দিছে, এখানে স্যার ভিকটিম সুনির্দিষ্ট না, কিন্তু 300 ধারার ক্ষেত্রে কি ভিকটিম সুনির্দিষ্ট হবে যে আমি ওনাকেই মারলাম হ্যাঁ, উইথ ইন্টেনশন? টার্গেট ইজ ফিক্সড। 300 যখনই মার্ডার হবে তখন টার্গেট ইজ ফিক্সড, যে ভলান্টারিলি তিনি একটা কজ করতে চেয়েছেন। আর যখন ওইখানে আমরা কালপল হোমিসাইডের ক্ষেত্রে যে তিনি লাইভ ওয়্যার ছিটিয়ে দিয়ে রেখেছেন পুকুর পাড়ে, এইখানে কে আসবে কাকে মারবে টার্গেট ইজ নট ফিক্সড। এখানে তিনি জানেন মানে within his knowledge the act is so much dangerous by which any person may die, এটা তার উইদিন হিজ নলেজ আছে, বাই সাচ দ্যাট হি ইজ লাইকলি টু কজ ডেথ, এটা তার উইদিন নলেজ, কিন্তু কার মৃত্যু ঘটাবে হি ইজ নট শিওর অ্যাবাউট, তার কোনো মানে পার্টিকুলার কোনো টার্গেট নেই। বাট মার্ডারের ক্ষেত্রে তার একটা টার্গেট আছে, তিনি যাকে হত্যা করতে চাচ্ছেন তাকে গিয়ে আঘাত করছেন, এটা একটা বড় ধরনের পার্থক্য। মানে হি নোজ, the offender knows he is likely to going cause death, সেটা হলো মার্ডার। কিন্তু কালপেবল হোমিসাইডের he knows his act is so dangerous by such act he is likely to cause death, তার কাজ দ্বারা যে কারো মৃত্যু হতে পারে, বাট হি ইজ নট শিওর অ্যাবাউট যে হু ইজ গোয়িং টু বি ডাইড। কিন্তু ডেথের ক্ষেত্রে হি নোজ যে তার এই একটা দ্বারা তিনি একজনকে
মৃত্যু ঘটাচ্ছে, এটা একটা পার্থক্য। এবং ওই ইনস্ট্রুমেন্ট, ইনজুরি আর হলো ইন্টেনশন, এগুলোর মধ্য থেকে পার্থক্যটা বের করতে হবে। যেমন একজন ডাক্তার ডিউরিং অপারেশন he causes death of a person, he may cause death of a person, he had no intention, guilty intention, mens rea, তার কোনো মেন্স রিয়া ছিল না তাকে মেরে ফেলার, বাট যদি তারপরে মারা যায়, ইট মে বি কনসিডার টু বি অ্যান অ্যাক্সিডেন্ট, তাকে লায়াবল করা যাবে না। বাট তার পেটে গজ রেখে তিনি সেলাই করে দিয়েছেন, এই যে এখানে যদি তার নেগলিজেন্সে মৃত্যু হয়, তখন তাকে কালপাবল হোমিসাইডের জন্য আমরা করতে পারবো, মানে ইমপ্লিকেট করতে পারবো, কিন্তু তাকে মার্ডারের জন্য করতে পারবো না, অ্যাজ বিকজ হি হ্যাড নো ইন্টেনশন হি ইজ গোয়িং টু কিল আ পার্সন, অথবা হি নোজ যে বাই হিজ অ্যাক্ট দ্য পার্সন ইজ গোয়িং টু বি ডাইড, এটা তার কোনো ইন্টেনশনই ছিল না। এই ইন্টেনশন খুব বেশি ইম্পর্টেন্ট। এই হোমিসাইডের ক্ষেত্রে হোমিসাইডটাকে কালপাবলে নিয়ে যেতে অথবা কালপাবল থেকে মার্ডারে নিয়ে যেতে ইন্টেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ মানুষের মৃত্যু তো এমনি হাওয়া থেকে হবে না, এটা যদি আমি বলছি অ্যাক্ট অফ আদার্স, দ্য ডেথ অফ এ পার্সন বাই অ্যাক্ট অফ আদার্স, ডেথ অফ এ পার্সন বাই অ্যাক্ট অফ এ আদার্স। তো অ্যাক্ট অফ এ আদার্স হলে তাহলে সেখানে ওই আদার্স পার্সনের ইন্টেনশন থাকবে, আদার্স পার্সনের ইনজুরি থাকবে, অথবা আদার পার্সনের নলেজ থাকবে, তাহলে এটা কালপাবল। আর এই যে নলেজটা যদি ডিরেক্ট হয়, হি নোজ, জানছেন, তাহলে এটা মার্ডার হয়ে যাবে। ইনজুরি বাঁশের লাঠি দিয়ে পেটালো, দ্য চান্স অফ ডেথ ইজ লাইকলি, অর্থাৎ 50-50, বাট যদি তিনি হি শুটস অ্যাট হিজ হেড বাই পিস্তল, তাহলে তার মানে কজিং ইনজুরি ইজ সো imminently but in all probability so dangerous that it may cause death the target instantaneously। তাহলে এইখানে তিনি জানেন যে তিনি যদি মাথায় গুলি করেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, তখন এটাও কজিং ইনজুরি। তাহলে শরীরের কোথায় ইনজুরিটা করছে? অ্যাট দ্য হেড। কি দিয়ে করছে? বাই এ পিস্তল। তা ইট ইজ ইমিনেন্টলি ডেঞ্জারাস। তাহলে এইখানে এটা ইয়াতে যাবে, মার্ডার দিকে যাবে। এইভাবে তোমাকে পার্থক্যগুলো আস্তে আস্তে করতে হবে। প্রথমে দেখতে হবে ডেথ অফ এ পার্সন ইজ এ হোমিসাইড, whether there is a act of others, অন্যের কাজের কারণে কি মৃত্যুটা ঘটেছে? ইয়েস, তাহলে উত্তর হবে কালপাবল হোমিসাইড। তো অন্যের কাজের কারণে মৃত্যুটা ঘটছে, সেই অন্য ব্যক্তির ইন্টেনশন, ইনজুরি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এই তিনটের উপর পার্থক্য করে তুমি সেটাকে তখন ট্রান্সফর্ম করবা অ্যাজ এ মার্ডার। এই স্যার এটার সম্পর্কিত স্যার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার হচ্ছে আইনজীবীরা সাধারণত স্যার মানে আসামি পক্ষে স্যার কি ধরনের ডিফেন্স নেয় মানে মার্ডারের ক্ষেত্রে? মানে সে কি দাবি করে যে এটা কালপাবল হোমিসাইড বা এটা আত্মরক্ষা? মানে স্যার তারা সাধারণত স্যার কি করে বাংলাদেশের আইনজীবীরা? বাংলাদেশের আইনজীবীরা ডিফেন্স কি জিনিস এখনো আমি বলবো, আই এম সরি টু সে 99% লয়ার ডিফেন্স কি জিনিসটা বোঝে না। তুমি যেটা বললা যে আইনজীবীরা কি বলে, দ্যাট মিনস এটাই হলো যে তার ডিফেন্স। তিনি আসামি পক্ষে যখন লড়বেন তখন তাকে ডিফেন্স নিতে হয়। ডিফেন্সটা কি জিনিস? যেমন ধরো তিনি ডিফেন্স নিতে পারেন ইট ইজ এ মেয়ার কালপাবল হোমিসাইড নট মার্ডার, কারণ চার্জ তো অধিকাংশ কোনো 100% ক্ষেত্রে মার্ডার হয়ে যায়, কিন্তু সব ডেথ গুলো কিন্তু মার্ডার না, সব কালপাবল হোমিসাইড মার্ডার না। আমাদের দেশে এখন এত দক্ষ আইনজীবী হয়নি যারা ডিফেন্সটা ভালো বোঝেন। ডিফেন্স ভালো বোঝার জন্য তোমাকে আগে কনস্টিটিউশন অফ অফেন্স বুঝতে হবে, অপরাধ কিভাবে সংগঠিত হয়। তো আমাদের দেশের বেশিরভাগ আইনজীবী বোঝেন না যে এই অফেন্স কিভাবে কনস্টিটিউট হয়। অফেন্স কনস্টিটিউট হওয়াটা আগে সর্বপ্রথম বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যে এখানে কোন এলিমেন্টস গুলো ল্যাপসেস আছে বা অ্যাবসেন্স আছে, তারপরে আমি বুঝবো যে এই অ্যাবসেন্স গুলোর অভাবে এটা মার্ডার হবে না, এটা কালপাবল হোমিসাইড হবে। আমাদের দেশে যেমন প্রচুর মামলা আছে যার চার্জ ফ্রেম হতে পারে 304-এ অ্যাজ এ কালপাবল হোমিসাইড, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় আইনজীবীরা ওই
চার্জ ফ্রেমের দিনটা ছেড়ে দিয়ে যায়, মাঠ ছেড়ে দিয়ে যায়। অথচ চার্জ ফ্রেমে তিনি যদি খুবই স্ট্রিক্ট মানে রোল প্লে করেন টু ফ্রেম আ চার্জ অন এ কারেক্ট সেকশন, তাহলে তিনি মনে করেন 50% বা 70% লিগাল সার্ভিস তার মক্কেলকে দিলেন, মানে with the contribution of framing charts in a correct section, proper section. কিন্তু আমাদের দেশে এই চর্চাটা এখনো ডেভেলপ করে নেই। আইনজীবীরা চার্জ গঠনের দিনে থাকেনি না, বলে যে স্যার চার্জ গঠন করে দেন, যা হবার পরে দেখব। অথচ এইখানে চার্জ গঠন করার ক্ষেত্রে যেমন একজন স্ত্রী মারা গেছে, সেদিন হয়তো স্বামী ঘরেই ছিল না, বাড়িতেই ছিল না, মহিলা হয়তো বিষ পান করে মারা গেছেন, অথবা গলায় ফাঁস নিয়ে মারা গেছেন, অথবা অন্য কোনো কারণে তিনি স্লিপিং পিল খেয়ে মারা গেছেন, কিন্তু স্বামীর নামে মার্ডার কেস হয়ে গেল, স্বামীর নামে 302 চার্জ হয়ে গেল। আমাদের দেশের আইনজীবীরা এখানে যদি বলে যে না স্যার এটা 306 হবে, খুব বেশি যদি আপনি চার্জ করতে চান তাহলে 306 এর বেশি পারবেন না, কারণ অ্যাজ বিকজ দ্য হাজব্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য হাউস, হি ডিড নট কজ এন ইনজুরি ফর কমিটিং মার্ডার। তাহলে স্যার উনি তো ঘরেই ছিলেন না, বাড়িতেই ছিলেন না উপস্থিত, তাহলে এটা 302 হয় কিভাবে? তার তো কোনো অ্যাক্ট নাই, 304 হয় কিভাবে? এটা বড় জোর অ্যাবেটমেন্ট হতে পারে, 306 হতে পারে, কিন্তু আমাদের দেশের আইনজীবীরা এখনো সেই পর্যায়ে যেতে পারেনি। অধিকাংশ আইনজীবী, হয়তো 2-1 থাকতে পারে, আমি যাদের চিনি না জানি না, যাদের সংস্পর্শে আমি আসতে পারিনি, কিন্তু আমি দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে আমরা এই জায়গাগুলো ছেড়ে দিয়ে যাই। তো এইখানে ডিফেন্স নেওয়া শিখতে হবে। প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে আসামি কি ধরনের ডিফেন্স নিতে পারে। আমাদের দেশে ক্রিমিনাল বিচার ব্যবস্থায় ডিফেন্স হলো 2টা আইনজীবীদের। তার একটা হলো যে মামলাটা মিথ্যা, এরকম একটা ডিফেন্স তারা নেন, যেটার কোনো ভিত্তি নেই। দ্বিতীয় ডিফেন্স কি নেন? স্যার আমার মক্কেলকে মিথ্যাভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এই 2টার ডিফেন্স নিয়ে কথা বলেন, মামলা প্রমাণ করার চেষ্টা করেন প্রায় 95% লয়ার। আর কিছু লয়ার যারা একটু ভালো আছেন, ভালো বুঝেন, তারা হয়তো 3% বা 4% লয়ার আছেন যারা কিছুটা হলো ডিফেন্স বুঝেন, তারা হয়তো কিছুটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করেন, একটু ডিফারেন্ট। কিন্তু আলটিমেটলি যেটা বোঝা যায়, কেস রেকর্ডগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ডিফেন্সটা আমাদের দেশে ওই একটাই, স্যার মামলাটা মিথ্যা, আমার অপরাধী নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা, আর কিচ্ছু না। এটা হলো তাদের ডিফেন্স। এখানে ডিফেন্স নিতে পারে এমন লয়ারের সঙ্গে হাতে গোনা। জি বল। স্যার জি স্যার গ্রুপ এ থেকে তো স্যার আমাদেরকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন কোনো কারণে ঘটনা এরকম হলো, আমি একটা কোশ্চেন খুব ভালো